নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা হয়ে গেল। 96টি আসনে ভোট গ্রহণ ছিল, অর্থাৎ 8 দফার ইলেকশনের অর্ধেক প্রায় শেষ। এই বাংলায় 8টি আসনে ভোট হলো, যার মধ্যে রয়েছে বীরভূম, রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান জেলার আসনগুলো। প্রশ্ন অনেক, কেষ্টহীন বীরভূমে কি একই রকম থাকবে তৃণমূলের দাপট? বহরমপুরের দুর্গ কি বাঁচাতে পারবেন অধীর চৌধুরী? শেষ মুহূর্তে মাঠ বদলে দিলেও দিলীপ ঘোষ কি পারবেন ফের ছক্কা হাঁকাতে? মতুয়া ভোট কি এখনো বিজেপির পাশে? এই সব প্রশ্নের উত্তর আজ বন্দী হয়ে গেল ইভিএমে। সোজা সাপটায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার সঙ্গে আজ যারা রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে শান্তনু সেন। শান্তনুদা, আপনাকে স্বাগত। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন, স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষে শুভাশিস ভট্টাচার্য। শুভাশিস, আপনাকে স্বাগত। রয়েছেন সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে শঙ্কুদেব পণ্ডা। শঙ্কু, তোমাকেও স্বাগত। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ দাস, সোজা সাপটায় স্বাগত। ধন্যবাদ। কেমন হলো ভোট? জোরদার হয়েছে, নরম গরম সবই আপনারা দেখলেন টিভিতে। সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, বেশ কয়েক বছর পরে বর্ধমানের মানুষ খোলা মনে ভোট দিয়েছে। যে মহিলারা আমাকে হাত জোড় করে বলছেন দাদা ভোটটা যেন দিতে পারি, তারা ভোট দিয়েছেন। এবং যারা ভোট আটকাবার চেষ্টা করে, এজেন্ট দিতে দেয় না, বিরোধীদের আটকায়, তাদেরও আমাকে সম্মুখীন হতে হয়েছে। তারা চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। রক্ত ঝরেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ভোট ঠিকঠাক হয়েছে। দিলীপ দাস, চতুর্থ দফার ভোটে উত্তেজনা শুধুমাত্র দিলীপ ঘোষকে ঘিরে, বিক্ষোভ, ভাঙচুর, অশান্তি সবই হলো, কেন? কেন জগন্নাথ সরকারকে আটকানো হয়নি? রানাঘাটে, সিউড়িতে দেবতনু ভট্টাচার্যকে আটকানো হয়নি? যারা এদের বিরুদ্ধে লড়বে, যারা জিততে পারে, তাদেরকে আটকানোর চেষ্টা হবে। আর সে আটকানোটা রাজনৈতিকভাবে নয়, শারীরিকভাবে, অনৈতিকভাবে, গুন্ডা দিয়ে, পুলিশ দিয়ে বারবার চেষ্টা হয়েছে। আমাকে ন্যায় হলো। আপনাদের যারা প্রতিনিধি ছিলেন মিডিয়ার, তারা কি দোষ করেছেন? তাদের গাড়ি কেন ভাঙা হলো? তাদের পেটানো হলো, মহিলাদেরও ছাড়া হয়নি? তারা কি বিরোধী পক্ষ নাকি? এই যে রাজনীতি চলেছে, গুন্ডামির, নোংরামির, ক্রিমিনাল পলিটিক্স, তার শেষ হয়ে আসছে, এটা বুঝতে পেরেছেন। উত্তর বাংলায় তো আমরা জিতি ছেড়ে দিয়েছিলাম, যেই দক্ষিণে নেমেছে, ভাতের হাঁড়িতে টান পড়েছে, তখনই চিৎকার চেঁচামেচি, গুন্ডামি শুরু হয়ে গেছে। আর মনে হয় আরো এগোবে, যখন ভোট আরো এরকম এগোতে, আরো হিংসা হতে পারে। দিলীপ দা, 5 বছর ধরে মেদিনীপুর কেন্দ্রে আপনি জমি তৈরি করেছিলেন। টিকিট পেলেন বর্ধমান, দুর্গাপুর থেকে। ছক্কা হাঁকাতে পারবেন? জমি আমি সারা পশ্চিমবাংলায় তৈরি করেছি। যেখানে যেখানে পদ্ম ফুল ফুটছে দেখছেন না, 18টা ফুটেছিল, জমি আমি তৈরি করেছি। বাকি যেগুলো গতবারে ফুটেনি, 20 থেকে গেছিল, সেখানেও ফুটবে এবারে। এটাই টেনশনের বিষয়। দিলীপ দা, বলা হয় বর্ধমান, দুর্গাপুরে আপনাদের সংগঠন দুর্বল, এবং যে সংগঠন আপনি তৈরি করেছিলেন সেগুলো প্রায় বদলে ফেলা হয়েছে। এটা কতটা চাপের ছিল? না দেখুন, মেদিনীপুরে তো দুর্বল বলা হয়। বিজেপির নাকি কোনো সংগঠন নাই, লোক নাই, তাও বিজেপি জিতে যাচ্ছে, 38-40% ভোট পেয়ে যাচ্ছে। কি ভগবান ভোট দিয়ে যাচ্ছে আমাদেরকে? আজ যারা বলছে তাদের সংগঠন কারা? এই সমাজ বিরোধীরা, যারা এজেন্ট আটকায়, যারা ভোটার আটকায়, যারা নেতাদের আটকায়, এদের উপরে বেশ করে যারা রাজনীতি করছিলেন, তাদের দিন খারাপ আসছে। তাই এসব ডায়লগ দিয়ে লাভ নেই। মানুষ যেভাবে এগিয়ে এসে ভোট দিচ্ছে, আমরা আশাবাদী রেজাল্ট ঠিকঠাক হবে। আপনি আপনার জয়ের ব্যাপারে কনফিডেন্ট? আমি জিততে এসেছি, প্রথম দিন থেকে বলে যাচ্ছি, আজও বলছি, 4 তারিখও বলবো এবং জিতবো। লোকে বলছে বর্ধমান, দুর্গাপুর আসনে ফ্যাক্টর একটাই, দিলীপ ঘোষ। ক্যান্ডিডেট যেহেতু দিলীপ ঘোষ, সেই জন্যই ফ্যাক্টর।
না দেখুন, দিলীপ ঘোষ একটা ফ্যাক্টর ঠিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্ধমান দুর্গাপুরের মানুষ এই যে গুন্ডামি রাজনীতি, যারা বছরের পর ভোট দিতে দেয় না, তাদের বিরুদ্ধে লড়তে চাইছে আর তার জন্য ভোট দিতে চাইছে। সেই ভোটটা ভালোভাবে হয়েছে আমার মনে হয়, সেদিকেই যাবে। আর আমাকে পার্টি অনেক আশা করে এখানে পাঠিয়েছে এই টাফ সিচুয়েশনে। আমি পুরো শক্তি দিয়ে লড়েছি, আমাদের কর্মীদের লড়েছি নিয়ে সঙ্গে, এবং মানুষ আমার সঙ্গে আছে, এটা আমার পুরো বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ দিলীপ দা আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি একবার দেখে নেব পূর্ব এবং পশ্চিম বর্ধমানে যে কি আছে। পূর্ব পশ্চিম বর্ধমানে 3টি লোকসভা কেন্দ্র, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বর্ধমান পূর্ব। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46% ভোট, বিজেপি পেয়েছিল, পার্সেন্টেজটা চালাও ভাই, 2019-এ তৃণমূল পেয়েছিল 46%, বিজেপি পেয়েছিল 38%, বামফ্রন্ট পেয়েছিল 11%, কংগ্রেস পেয়েছিল 3%। আর 21-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তৃণমূল 47%, বিজেপি 40% এবং সংযুক্ত মোর্চা 10%। এটা পশ্চিম বর্ধমানে। পূর্ব বর্ধমান একবার দেখে নেব। তৃণমূল পেয়েছিল 46%, বিজেপি 38%, বামফ্রন্ট 11% এবং কংগ্রেস 3%। এবং 21-এ 47% তৃণমূল, বিজেপি 40%, সংযুক্ত মোর্চা 10%। আরেকবার পশ্চিমটা দেখাও, প্লিজ। পশ্চিম বর্ধমান তৃণমূল 35%, বিজেপি 52%, বামফ্রন্ট 9%, কংগ্রেস 2% 19-এর। আর 21-এ তৃণমূল পেয়েছিল 45%, বিজেপি 42%, সংযুক্ত মোর্চা 9%। 2019-এর লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্বে 89,000 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 21-এর বিধানসভা ভোটে 1 লক্ষ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুরে 2,439 ভোটে জিতেছিল বিজেপি আর 21-এর বিধানসভায় 97,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আসানসোল 3 নম্বর আসন, আসানসোলে 1,97,000 ভোটে জিতেছিল বিজেপি আর 21-এর 54,000 ভোটে এগিয়ে তৃণমূল। এর মধ্যে অবশ্য একটা বাই ইলেকশনও হয়ে গিয়েছিল আসানসোলে, তার গ্রাফিক্সটা আমরা এখানে রাখিনি। বর্ধমানের ভোট ফ্যাক্টর কি একবার দেখে নেব। বর্ধমানের ভোট ফ্যাক্টর হচ্ছে বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি, বর্ধমান দুর্গাপুরে ফ্যাক্টর দিলীপ ঘোষ এবং আসানসোলে অবাঙালি ভোট সব থেকে বড় ফ্যাক্টর পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। আমি প্রথমে আসবো শঙ্কুর কাছে। শঙ্কু, এইখানে 2টো সিট ছিল, একটা হচ্ছে আসানসোল আর একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর। এই 2টো সিটে বিজেপি জিতেছিল। বিজেপি কি 2019-এর রেজাল্ট ধরে রাখতে পারবে? শুধু ধরে রাখতে পারবে এমনটা নয়, তার থেকে ভালো করবে। আপনি মিলিয়ে দেখে নেবেন। এবং যারা এখনও আশায় রয়েছেন তাদের অনেক কিছু দেখা বাকি আছে। এবং আসানসোলে যে কায়দায় তারা লাস্ট নির্বাচন করিয়েছেন এবং আপনি যে হিসেব দিয়েছেন তাতে আপনি দেখবেন যে 2-1টি জায়গায় বিধানসভাতে তৃণমূল কংগ্রেস গেইন করেছে। ফলে আমরা মনে করি যে বিধানসভায় 2021-এ যেভাবে সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনকে ওনারা ব্যবহার করেছেন, পুলিশকে, এবং কাউন্টিংয়ের সময় যা অনিয়ম বেনিয়ম করেছেন সেটা এবারে 19-এ আগে 21-এ না, আমি বলছি 21-এ যা অনিয়ম বেনিয়ম করেছেন সেই অনিয়ম বেনিয়ম ওনারা বিধানসভা বেড়ে কি করে অনিয়ম বেনিয়ম হবে? একাধিক অনিয়ম বেনিয়ম হয়েছে। কাউন্টিংয়েরটা পুরোটা তো লুটেছেন। কাউন্টিং যদি ঠিকভাবে হতো তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকতো। এরা কাউন্টিং আপনারা তো একটাও নির্বাচন কমিশনকে কমপ্লেন করেননি। আগে আপনারা কমপ্লেন আপনি করেছিলেন? জানেন না, কোর্টে মামলা পর্যন্ত হয়েছে একাধিক। শুধু কমপ্লেন, একাধিক মামলা। আর কমপ্লেন কে করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কমপ্লেন করেছেন। তিনি নন্দীগ্রামের নির্বাচন নিয়ে তিনি কমপ্লেন করেছেন, বলেছেন অনিয়ম বেনিয়ম হয়েছে। তাহলে আমার অনিয়ম বেনিয়মের অভিযোগটা ঠিক। কিছু কিছু ক্ষেত্রে যেখানে তৃণমূলের গেছে সেখানটা ওনারা বলছেন ঠিক, অন্য জায়গায় ভুল। তার মানে হয়েছে, তার মানে করা যায়। আমি থোড়ি বলছি, তৃণমূল কংগ্রেস বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামে অনিয়ম বেনিয়ম হয়েছে। তার মানে হয়, এটা পসিবল। শান্তনু সেন আসলে একটু কনফিউজড হয়ে গেছে ভাই শঙ্কু, কি বলবে বুঝতে পারছে না। তার কারণ দেওয়াল লিখনটা ওরা স্পষ্ট পড়তে পারছে। প্রকারান্তরে স্বীকার করে ফেললো অনিয়ম বেনিয়ম না হলে নন্দীগ্রামের বিধায়কের নাম হতো মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও নিজেই স্বীকার করলো। 3,03,000 ভোট
লোকসভার বাই ইলেকশন আসানসোল 3,03,000 ভোটে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আর এইবারে তো একটা ন্যারেটিভই চেঞ্জ হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমর্থনে ভোট, মহিলার সশক্তিকরণে ভোট, অন্যদিকে বিজেপি যে বাংলা বিদ্বেষী মনোভাব, বিজেপির সন্দেশখালীকে কেন্দ্র করে যে নারী বিদ্বেষী মনোভাব, সে বাংলা বিদ্বেষী এবং নারী বিদ্বেষী বিজেপিকে বাংলা থেকে রাজনৈতিকভাবে পার্মানেন্টলি বিসর্জন দেওয়ার ভোট, এই দুটো মিলে 2024 লোকসভা নির্বাচনের ফলাফল যখন 4 জুন হবে, তখন ভাই শঙ্কুরা কোথায় থাকবে ওরা নিজেরাই জানে না। পার্থদা, আমি একটা লাইন শুধু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জানেন কি রেজাল্ট আসছে, সেই জন্যই বারবার সবাই বলছেন, স্পষ্ট করে বলছেন যে ইভিএম এরা ম্যানিপুলেট করছে, এরা লুটে নিতে পারে, কারণ উনি বুঝতে শুরু করেছেন যে ওনার সংখ্যা কমছে। আমি আসছি পার্থদা, এই যে বর্ধমান একটা সময় লাল দুর্গ ছিল, আমি যদি বর্ধমানকে দুটো ভাগে ভাগ করি, একটা রুরাল বর্ধমান যেখানে শস্য গোলা, যেখানে প্রচুর কৃষি জমি, ফসল হয়, ধান থেকে শুরু করে আলু ভরে আছে, আর একদিকে ইন্ডাস্ট্রিয়াল বর্ধমান অর্থাৎ দুর্গাপুর এবং আসানসোল, এই জায়গায় তো লেফটের একটা বিরাট শ্রমিক সংগঠন ছিল। এই জায়গায় দাঁড়িয়ে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাম এবং কংগ্রেস জোট আবার একটু শক্তিশালী হচ্ছে। এখানে কি কোনোভাবে আপনারা ফ্যাক্টর হতে পারেন? হ্যাঁ, দেখুন, আমি আপনাকে একটা জিনিস বলি যে আপনি যে পরিসংখ্যানগুলো দেখাচ্ছিলেন, খুব চমৎকার পরিসংখ্যান, দেখানোই উচিত। আমার কথা হচ্ছে যে লোকসভা দেখিয়েছেন, বিধানসভা দেখিয়েছেন, আপনি যদি পঞ্চায়েত পুরসভাটাও দেখাতেন, তার মধ্যে তফাতগুলো খানিকটা বুঝতে পারতেন। তফাৎ এইটুকু আমি করতে চাইছি যে পঞ্চায়েত ভোটে শস্যগোলা যেটা বললেন, যে সেখানে হচ্ছে যে বিজেপি এ রাজ্যে দ্বিতীয় শক্তি, সেটা প্রমাণিত হয় না আপনি যদি ওখানে যান। ফলে সেখানে কারা হচ্ছে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসছে সেটা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে যে বামপন্থীরা এবং বাম এবং গণতান্ত্রিক শক্তির জোট, বাম কংগ্রেস জোট। ফলে এবারের বর্ধমান নির্বাচন বিশেষত আমি উল্লেখ করতে চাই যে হরিল লুটের ভোট বলতে আমরা যা বুঝি পশ্চিমবঙ্গে, সেই পঞ্চায়েত ভোট, তাতেও যদি এই অবস্থা হয়ে থাকে যেখানে ভোট দিতে পারেনি সাধারণভাবে মানুষ, শাসক একতরফা ভোট করিয়েছে, ফলে সেখানে বর্ধমানের রেজাল্ট আমি আপনাকে বলতে পারি, আপনি যে শস্যগোলা বর্ধমান বললেন, একেবারে সেখানে ট্রায়াঙ্গুলার ফাইট বলতে যা বোঝায় কার্যত এবার সেটাই হতে চলেছে। এবং দুটো কারণে হতে চলেছে, আপনার পাশের কনস্টিটিউয়েন্সি তো, যে দেখুন এই দুটো জায়গায় তৃণমূল এবং বিজেপির যে সাংসদরা জিতেছিলেন, তারা একটা হচ্ছে যে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, ফলে এই সাংসদরা রাজ্যে থেকে কতটা হচ্ছে কৃষক বা শিল্পাঞ্চলের উন্নয়নে কাজে লেগেছেন, দ্যাট উইল বি অ্যান ইস্যু। সেকেন্ড, যে যারা বলেছিলেন যে কি বলবো, যে ইসবার 400 পার, এবং ইসবার 400 পারের ধ্বনিটা হচ্ছে আপনি দেখবেন সেকেন্ড ফেজও গড়ায়নি, তারপর থেকে আস্তে আস্তে ডাই ডাউন করতে শুরু করেছে এই কারণের জন্য যে স্বয়ং প্রধানমন্ত্রী অবধি বুঝতে পেরেছেন যে ওই যে 400 পার করবে না এরকম আসন যেগুলো, তার মধ্যেই বর্ধমান দুর্গাপুরও হচ্ছে সেরকম আসনের মধ্যেই পড়ছে। ফলে এবার সেখানেও ট্রায়াঙ্গুলার ফাইট, কারণ এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কার্যত বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় কোম্পানি বেচে দেওয়া, লাটে তোলার ব্যবস্থা করেছিলেন। ফলে সেই প্রশ্নের উত্তর বিজেপি না দিতে পারলে এবং ক্যান্ডিডেট বদল করে ওখানে জয় নিশ্চিত করা যাবে না, এটুকু আমি নিশ্চিত। সুভাষিস, আমি একটা জিনিস বুঝি, এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল তাতে আমার মনে হলো যেন এটা পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হচ্ছে, যেন বিধানসভা একদম পশ্চিমবাংলা কেন্দ্রিক আমরা আলোচনা করলাম। আসলে ভারতবর্ষ প্রধানমন্ত্রীকে দেবেন, কোন দল দেবেন, তার আলোচনাটা হওয়া উচিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতাতে যে আমার 10 বছর কালে যা দেখেছেন সেটা ট্রেলার দেখেছেন, মানে মণিপুরে বিবস্ত্র হয়ে মহিলাদের নগ্ন করে ধর্ষণ করে ঘোরানো হচ্ছে, ট্রেলারে দেখেছি আমরা ট্রেলারে দেখেছি ভারতবর্ষে যৌন নির্যাতন করা হয়েছে কুস্তিগীরদের। বর্ধমানে আসুন। হ্যাঁ, এই আমরা দেখেছি। সুতরাং এই বর্ধমান আর যেখানেই যাই না কেন, এই ভারতবর্ষের এই কুশাসনটা দেখেছে। ফলে কি হয়েছে যে বাম এবং কংগ্রেস যে জোটটা কেন উঠে আসবে, সেটা হলো, আমি দীর্ঘদিন রাজনীতি করাতে এটা বুঝেছি, মানুষ চুপচাপ, মানুষের মধ্যে যে মানে একটা উৎসাহ, ভোট দেওয়ার উৎসাহ, পাগলামি, সেটা কমেছে, মানে চুপচাপ রয়েছে। তার মানে একটা বদলের ইঙ্গিত আমরা পাচ্ছি। সেটা রাজ্যের অ্যান্টি ইনকামবেন্সি হবে এবং সেটা কেন্দ্রের অ্যান্টি ইনকামবেন্সি হবে। আমরা বাম এবং কংগ্রেসকে উঠে আসতে দেখব ভালো শক্তিধর হিসাবে। সুমন, এই তিনটে জায়গা, এই তিনটে সিট যদি আমরা দেখি, তাহলে একটা আসানসোল যেখানে বিজেপি জিতেছিল, আবার বাই ইলেকশনে তৃণমূল সেটা দখল করে নিয়েছিল, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে বর্ধমান দুর্গাপুর, যেখানে মাত্র 2000 ভোটে জিতেছিলেন আলুওয়ালিয়া। আরেকটা হচ্ছে বর্ধমান পূর্ব,
যেটা তৃণমূলে জিতেছিল, সুনীল মণ্ডল তিনি জিতেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল বর্ধমানের যে 3টে সিট কি মনে হচ্ছে? প্রথমে বর্ধমান দুর্গাপুর বলি, যেটা তুই বললি, বর্ধমান দুর্গাপুর বিজেপি জিতেছিল মাত্র 2400 ভোটে। কেউ যদি গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যানটা দেখে, ওখানে নোটাতে ভোট পড়েছিল 18,000, বিএসপি পেয়েছিল 12,000, এসইউসিআই পেয়েছিল 4,000। অর্থাৎ যদি এইটুকু ভোট তৃণমূল ম্যানেজ করতে পারে, তাহলে তৃণমূলের জন্য সিটটা উইন ওভার করা সহজ। এবার বিধানসভা 2021-এর বিধানসভায় গিয়ে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের মধ্যে 7টার মধ্যে 6টা বিধানসভায় তৃণমূল জিতে নিল। ফলে তৃণমূলের জন্য এই আসনটা অনেক সহজ। এবং আমার মনে হয় আজকে গোটা দিনটা দিলীপ ঘোষ যদি মন্তেশ্বরে সময় নষ্ট না করতেন, যেখান থেকে গতবার সুরিন্দর সিং আলুওয়াল লিড পেয়েছিলেন, সেখানে যদি ব্যয় করতেন তাহলে বোধহয় ভালো হতো। নাও কামিং ব্যাক টু আসানসোল, সেখানেও সুরিন্দর সিং আলুওয়ালিয়া সম্পর্কে বিজেপির অভ্যন্তরে যেটা কথা আছে, যেখানে প্রথমবার দাঁড়ান শিওর জেতেন। তো উনি দার্জিলিং এ প্রথমবার জিতেছিলেন, যদিও আসানসোলে প্রথমবার নয়, কারণ আসানসোলে উনি খুব সম্ভবত 2004-এ নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন। উনি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন, উনি আসানসোলের ভূমিপুত্র। কিন্তু আসানসোল সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জন্য একটু সহজ উইকেট কেন? কারণ আসানসোল একদম ঝাড়খণ্ডের গালগাঁও আসন, এবং আসানসোলে একটা জয় শ্রীরাম, রাম মন্দির, অবাঙালি ভোটারের প্রভাব আছে। দ্বিতীয়ত ফ্যাক্টর হচ্ছে যে আমি পার্থপ্রতিম বিশ্বাসের সাথে বক্তব্যের সাথে একমত, লেফটের ভোট যত বাড়বে তত বিজেপির জন্য চ্যালেঞ্জ। কারণ হচ্ছে বর্ধমান দুর্গাপুর আসনে সুকৃতি ঘোষাল খুব ভালো ক্যান্ডিডেট, শিক্ষাবিদ, তিনি প্রচুর ভোট টানবেন, প্রচুর স্টুডেন্ট রয়েছে। গতবার আভাস রায়চৌধুরী যা ভোট পেয়েছিলেন, সুকৃতি যদি তার থেকে 40,000 ভোট বেশি টানেন, তাহলে দিলীপ ঘোষের জন্য সমস্যা। উল্টো দিকে আবার আসানসোলে জাহানারা খাতুন, তিনি আবার যদি ভোট টানেন, তিনি মাইনরিটি বেল্টে ভোট টানবেন, তৃণমূলের জন্য অসুবিধে। ফলে এই দুটো আসনে বামেদের ভোটই ফ্যাক্টর। বর্ধমান পূর্ব যেখানে মতুয়া ভোট আছে, সেখানে বিজেপি খুব ভালো প্রার্থী এনেছে, অসীম সরকার। তৃণমূলও নতুন প্রার্থী এনেছে, ডক্টর শর্মিলা সরকার। কিন্তু অসুবিধে হচ্ছে বর্ধমান পূর্বে বিজেপির কোনো সংগঠন নেই। বিজেপির এই সংগঠন নিয়ে ওখানে তৃণমূলের যে সংগঠন, তার মোকাবিলা করা কঠিন। একদম সুমন, আমার যে মনে হয় 3টে সিটে ওভারঅল আমার যা মনে হচ্ছে, বর্ধমান দুর্গাপুর সিটে যেহেতু দিলীপ ঘোষ ফ্যাক্টর, সেহেতু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাডভান্টেজ মানে 50-50 লড়াই। আজকের পরে আমি 50-50 বলতে পারবো না, কারণ আমার নিজের ধারণা যে দিলীপ ঘোষ সারাদিন মন্তেশ্বরে ঘোরায় শুভেন্দু অধিকারী নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। রাজ্য রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী চলে যাবে, শুভেন্দুর আরও কেউ খুব খুশি হতে পারে। কিন্তু তৃণমূল আমার ধরনের একটু অ্যাডভান্টেজ জায়গায়, আর বর্ধমান পূর্বে অ্যাডভান্টেজ। আমি একটু রিপ্লাই করতে চাই। দেখুন, আপনি যেদিকে ইন্ডিকেট করছেন সুমন বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, দিলীপ বাবুর ছক্কায় আপনারা অক্কা পাবেন, অপেক্ষা করুন, রেজাল্ট বেরোবে 4 তারিখ, বুঝে নেবেন। আমার যেটা মনে হয় বর্ধমান দুর্গাপুরে যাই হোক না কেন, বর্ধমান পূর্বে তৃণমূল অনেকটাই এগিয়ে আছে, এবং আসানসোল সিটে কিন্তু বেশ লড়াই আছে। আমরা বর্ধমানের পরে আমরা আসবো এই মুহূর্তে বীরভূমে আমাদের সঙ্গে রয়েছেন শতাব্দী রায়। শতাব্দী, বীরভূমে এবার কি হবে? জোড়াফুল জিতবে, তৃণমূল জিতবে, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে, শতাব্দী রায় জিতবে। গত কয়েক বছর ধরে বীরভূমের ভোট মানেই অনুব্রত মণ্ডল, চড়াম গুড় বাতাসা। এবার কেষ্টহীন ভোট কেমন হলো? এই কোনো শব্দই এবার তো ব্যবহার হয়নি, কারণ কেষ্টদা এটা ব্যবহার করতো, আমি কখনো করিনি, বা আমরা অন্যরা কেউ করেনি। তো এবারে খুবই শান্তিপূর্ণ হয়েছে, কারণ শান্তিপূর্ণ না হলে তোমাদের কাছে সব থেকে আগে করে পৌঁছতো, সব থেকে আগে ক্যামেরাবন্দি করতে তোমরা, সেটা হয়নি। যে ছোট একদম সামান্য, সেটাও হয়তো অনেক সময় মিস ইন্টারপ্রেট করা হয়েছে। আদারওয়াইজ এত শান্তিপূর্ণ ভোট আমার ধারণা যে কখনোই হয়নি। দাপুটে কেসটা মূল্যায়ন না থাকা কি তৃণমূলের ভোট মেশিনারিতে প্রভাব ফেললো? না, পঞ্চায়েতও করা হয়েছে কেষ্টদাকে ছাড়া। কেষ্টদা সাংগঠনিক খুব ভালো নেতা, সাংগঠনিকভাবে খুব ভালো, সেটা তৈরি করেছে অনেক নেতাদের বীরভূমে, তারা ভোট করেছে। এবং কর্মীরা উপর থেকে নিচে অবধি, বুথ লেভেলে অবধি কর্মীদের প্রচুর পরিশ্রম, সেটা ভোট বাক্স অবধি পৌঁছেছে আমার ধারণা। কিন্তু কেষ্টদাকে সবাই নিশ্চয়ই মনে রেখেছে, যেহেতু উনি এত বছর ধরে কাজটা করেছে। বিরোধীরা অভিযোগ করে বীরভূমে তৃণমূলের অনেক গোষ্ঠী, এটা কি ফ্যাক্টর হলো?
না এখন মানে আমি এই গোষ্ঠী যেটা হয় আসলে দল বড় হলে মতবিরোধ মতামত তফাৎ হয়, কিন্তু ভোটের সময় অদ্ভুত মজা যে সবাই যেহেতু এক পরিবার তখন আর ওরা গোষ্ঠী কে কার শত্রু কে কার মিত্র ভাবে না, তখন ভাবে এটা মমতা ব্যানার্জির ভোট, এটা আমাদের দলের ভোট, আমাদের দল থাকলে আমাদের অস্তিত্ব থাকবে, এই ভেবেই সবাই তখন গোষ্ঠী সব ভুলে যায়, কিছু তখন থাকে না। ভোটের ময়দানে কি গোটা দলকে পাশে পেয়েছেন? সবাইকে সবাইকে মানে এত সবাই মানে যারা হয়তো বা আমাদের অভিমান থেকে সরেছিল, যারা হয়তো দুঃখ পেয়ে সরেছিল, তারা পর্যন্ত এক হয়েছে। এত সবাইয়ের পরিশ্রম, সবাই এত স্ট্রংলি এক হয়ে ভোট করেছে, সেটা বীরভূমের আজ বীরভূমের মাটি দেখলো, বীরভূমের তৃণমূল পরিবার দেখলো। শেষ মুহূর্তে বিজেপির প্রার্থী বিভ্রাট কি আপনাকে বাড়তি সুবিধা পাইয়ে দিল? আমার সেরম না, মানে এক তো হচ্ছে দেখো যারা ভোট দিয়েছে বিজেপিকে তারা যারা একদম অন্ধভাবে হিন্দুত্ব বা ওই ক্ষেত্রে তারা দেবে, বাকি প্রার্থীর ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না কিছু, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের কর্মীরা খুব কনফিউজ, কারণ এটা তো হয় না, মানে আমাদের দেখা নেই বা শোনা নেই ইতিহাসে যে একজনের নামে দেয়াল লিখন, আর একজনের নামে ব্যালট বক্স, আরেকজন বলছে এখনও আমি আবার ফিরে আসবো, মানে এই যে কনফিউশনটা সেটা বোধহয় আমার তো জানা নেই বা খুব কম বোধহয় রাজনীতির ইতিহাসে হয়েছে, সেটা ওরা নিশ্চয়ই সেটা বিজেপির দুর্বলতা, সেটা আমাদের কোনো সুবিধা, আমরা এমনিতেই ভালো জায়গায় ছিলাম আছি। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ শতাব্দী আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি একবার দেখবো বীরভূমের 2019-এর রেজাল্ট একবার দেখবো, প্লিজ গ্রাফিক্সটা দাও। 2019-এর বীরভূমের লোকসভা ভোট, বীরভূম এবং বোলপুর দুটো আসনই তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বীরভূমে তৃণমূল পেয়েছিল 46% ভোট, বিজেপি 41%, বামফ্রন্ট 6 এবং কংগ্রেস 4%। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল 46টা বেড়ে 52%, বিজেপির 41 থেকে কমে 39%, বাম কংগ্রেসের জোট 10% থেকে নেমে 6%। 2019-এর লোকসভা নির্বাচনে 88,942 ভোটে জিতেছিল তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে সেটাই বেড়ে 2,32,000 ভোটে এগিয়ে তৃণমূল। বোলপুরে 1,06,000 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস, আর 21-এর বিধানসভা ভোটে 1,05,000 ভোটে, অর্থাৎ 1,000 ভোট কমেছিল 2019 আর 21-এ। ফ্যাক্টর কি? বীরভূমের ফ্যাক্টর অনুব্রতহীন ভোট, অর্থাৎ কেষ্টমণ্ডল নেই, বিজেপির দুর্বল সংগঠন, তৃণমূলের গোষ্ঠীকন্দল। এই বীরভূমের দুটো সিটের মধ্যে বীরভূম এবং বোলপুর। শান্তনু সেন। দেখুন আমি আবার একটা কথা বলি, আজকে নিয়ে 18টা সিটে নির্বাচন হলো বাংলায় 42-এর মধ্যে। আগামী দিনে 20 মে যখন আমরা পঞ্চম দফায় যাব, তখন 18টা সিট মানুষের আশীর্বাদে আমরা ব্যাগের ঝুলিতে ঢুকিয়ে পঞ্চম দফা নির্বাচনে যাব, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আপনি যদি বীরভূমের কথা বলেন, আজকে বীরভূমের দুটো আসন, বীরভূম এবং বোলপুর, আমি আপনাকে বলতে পারি আপনি বা আমি এখানে বসে যে মার্জিন প্রেডিক্ট করব তার থেকেও অনেক বেশি মার্জিনে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে জিতবে। তার এক প্রথম কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন, এবং তার দ্বিতীয় কারণ হচ্ছে বীরভূম এবং বোলপুর কিন্তু বাংলার বাইরে নয়। সামগ্রিকভাবে বাংলার প্রতি যারা বঞ্চনা করছে, যারা বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে, যারা সন্দেশখালিতে বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের যেভাবে সশক্তিকরণ করেছেন, উইমেন এম্পাওয়ারমেন্ট করেছেন, এই সব মিলিয়ে একদিকে নারী বিদ্বেষী বিজেপিকে বর্জন, বাংলা বিদ্বেষী বিজেপিকে বর্জন, অন্যদিকে উন্নয়নমুখী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ, এবং দেশে গরিব বিরোধী ফ্যাসিস্ট স্বৈরাচারী এই বিভেদকামী শক্তি মোদী সরকারের পতন, এই সমস্ত ফ্যাক্টর মিলে মানুষ উজাড় করে ভোট দিয়েছে। 4 তারিখ ইভিএম খুলবে আর বুঝবেন। শঙ্কু, তৃণমূলের বক্তব্য একই সন্দেশখালী, 2 হচ্ছে যে সন্দেশখালীকে বিজেপি ইস্যু করছিল সেটাই বুমেরাং হয়ে যাচ্ছে বিজেপির কাছে, দ্বিতীয় হচ্ছে মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার।
দেখুন, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু সবার সবসময় মানসিক অবস্থা ঠিক থাকে না। যারা পশ্চিমবাংলায় বসে বলেন যে 18টাতে এখনই 18টা পাবেন, তাদের পরবর্তী বক্তব্যগুলো কি হয়, জলো হয়ে যায় প্রথম বক্তব্যের পরেই, সিরিয়াসনেসের অভাব হয়। যাই হোক, আমি স্পেসিফিক্যালি বলি যে বীরভূমে আপনাকে সন্দেশখালি পর্যন্ত যেতে হবে না। বীরভূমে কেষ্টমণ্ডলের অত্যাচারই যথেষ্ট ওখানে নির্বাচন হারানোর জন্য। আপনাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র ওখানে মহিলারা আক্রান্ত হয়েছেন এর লম্বা লিস্ট আমি এখন দিতে পারি এমনটা নয়। ওখানে সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, শিক্ষক, তারা পর্যন্ত গাঁজা কেসে একাধিক বছর জেলের মধ্যে পড়েছিলেন। এবং আপনার মনে থাকবে কিনা জানি না, এইসব ব্যাপারেও প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেস কেষ্টমণ্ডলের উপর দায় জেড়ে দিয়েছিল। তো ফলে আমার বক্তব্য খুব নির্দিষ্ট, কেষ্টবাবুর বিরুদ্ধেই ওখানে এতটা ইনকামবেন্সি আছে, যার জন্য তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়ে সরকারকে দিয়ে বাধ্য করতে হয়েছে যাতে দেবাশিস ধর এনওসি না পান, যাতে তিনি নির্বাচনে দাঁড়াতে না অ্যাপ্লাই পারেন। করেননি আগে দেবাশিস বাবু তো অ্যাপ্লাই করেন, আমাদের ক্যান্ডিডেট ছিলেন তো দেবাশিস বাবু, তাকে এনওসি দেয়নি তো সরকার। তিনি তো আইপিএস ছিলেন, তিনি যদি এনওসি পেয়ে যেতেন তিনি দাঁড়াতেন। এটা করতে হয়েছে কেন এই ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসকে? কারণ তৃণমূল কংগ্রেস জানে যে ওরা নির্বাচনে জিতবে না, ওরা জানে যে বীরভূমে মানুষ অ্যান্টি হয়ে আছেন, এটা করতে বাধ্য হয়েছে। এ কারণেই জানে বীরভূম ওদের হাতছাড়া হচ্ছে। যথেষ্ট ভালো ক্যান্ডিডেট। ইন্দোরে, সুরাটে, খাজুরাহোতে কি ধরনের গোটা বাংলায় কংগ্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না। এরাকে একটু রেস্ট দিন। এরা কিভাবে এত এই বয়সে এত সরকারি ভারত লুটতে চলে যাচ্ছে। আমার করে উঠিয়ে নিচ্ছে। আমার স্পেসিফিক প্রশ্ন এরপর আপনি ইউক্রেন চলে পশ্চিম যাবেন। বাংলায় যে কটা সিটে কংগ্রেস লড়ছে, সেই কটা সিটের মধ্যে একটা ইম্পর্টেন্ট সিট হচ্ছে বীরভূম। ওখানে কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ। মিল্টনের একটা প্রভাব রয়েছে, মিল্টন এর আগে বিধানসভায়ও জিতেছিলেন। মিল্টন রশিদ কতটা ফ্যাক্টর, কারণ মিল্টন যতটা ভোট কাটবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। ঠিক কতটা ফ্যাক্টর? ঘটনা হলো যে ওখানকার মানুষ কেন্দ্রের শাসককেও দেখেছেন এবং রাজ্যের শাসককেও দেখছেন। সুতরাং মিল্টন রশিদ যেহেতু এমএলএ ছিলেন এবং অত্যন্ত ভালো সংগঠক এবং ভালো নেতা, মিল্টন বাম এবং কংগ্রেস দুজনেই অত্যন্ত আন্তরিকতার সাথে এখানে ইলেকশনটা করেছে, মানুষের স্বতঃস্ফূর্ততাও দেখেছি। সুতরাং আমার মনে হয় মিল্টন রশিদ যদি ম্যাক্সিমাম ভোট কাটে, সেটা কিন্তু শতাব্দীর পক্ষে ভয়ঙ্কর হতে পারে। পার্থ, একই সঙ্গে বোলপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর যিনি প্রার্থী, ভদ্রমহিলার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, সেই ভদ্রমহিলার কিন্তু ওখানকার এমএলএ ছিলেন এবং যথেষ্ট তার প্রভাব রয়েছে। শ্যামলী প্রধান, হ্যাঁ। না বিশ্ব, আমি আপনাকে এই কারণের জন্য বলবো যে এই জেলার ভোটটা আপনি একেবারে পশ্চিমবঙ্গের অন্য যে কোনো জেলাওয়ারি ভোটের থেকে একটু আলাদা করে দেখতে পারেন। একদম। তার কারণ হচ্ছে এখানে উন্নয়নের প্রভাব জানা ছিল তৃণমূলের, তার চেয়ে অনেক বেশি প্রভাব ছিল হচ্ছে যে অনুব্রত মণ্ডলের সো কল্ড কোট আনকোট সংগঠন। ফলে ভোট কাকে বলে উনি দেখিয়ে গেছেন 2014 সাল থেকে একেবারে উনি তিহারে যাওয়ার আগে পর্যন্ত। ফলে আমি শতাব্দী রায়ের এই কথাটার সাথে একমত যে কেষ্টদাকে মনে রেখেই মানুষ ভোট দিচ্ছেন। হ্যাঁ, কেন হি উইল বি রিমেম্বার, তাকে মনে রেখেই মানুষ ভোট দিতে যাবেন। কারণ আসলে ভোটের নামে যে প্রহসনটা ওই জেলা জুড়ে, বিশেষত বোলপুরে আপনি প্রশ্নটা উল্লেখ করলেন বলে, যা মানুষ দেখেছে তার থেকে প্রথম অব্যাহতি পেতে চাইছে এবং তার একটা প্রথম স্টেপ হচ্ছে এই ভোট, লোকসভার ভোট। এবং আমি আপনাকে বলছি সন্দেশখালির মডেল তো অনেক পরে হলো, তার আগে পর্যন্ত আমাদের রাজ্যে যদি বলেন যে বিরোধী শূন্য রাজনীতি, এমনকি তৃণমূলের মধ্যেও বিরোধী শূন্য রাজনীতি বলতে যা বোঝায়, তৃণমূলের লোকেরা জেলে গেছিল, তৃণমূলের লোক খুন হয়েছিল তৃণমূল নেতাদের হাতে। আমি বলছি সেখানে দাঁড়িয়ে বিশ্ব এই স্পেসটা মানুষ পাচ্ছে। এবং আমি আপনাকে বলবো যে দেখে নেবেন রেজাল্ট, যে সত্যি সত্যি কেষ্টহীন ভোট কেমন হয় এবং তাতে বিরোধীরা কি ফল করে। কেষ্টহীন ভোট তো সুমন ইয়েতেই হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে হয়েছিল। কি বুঝছো এই দুটো কেন্দ্র? দেখ খুলে তোর ত্রিনয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। 2018-তে শঙ্খ ঘোষ কবিতাটা লেখার পর অনুব্রত মণ্ডল যতটা রেগেছিলেন, রাজ্যের বিরোধীরা ততটা খুশি হয়েছে। কিন্তু বাস্তব হচ্ছে এইটা যে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রাখার পরও বীরভূমে বিরোধীরা দাঁত ফোটাতে পারে। ফলে সেটা সংগঠন হোক, তার ম্যাজিক হোক, আপনাকে তো তার দাম দিতে হবে। যদি এই লোকসভা নির্বাচনেও বীরভূমের দুটো আসনে বিজেপি জিততে না পারে, বিরোধীরা কিছু না করতে পারে, তাহলে তো আপনাকে অনুব্রত মণ্ডলের নামে আবার জয়ধ্বনি দিতেই হবে যে তিনি যে সিস্টেমটা তৈরি করে গেছেন সেটা ওয়ার্কআউট করছে। দেখুন, আমি খুব আস্থাশীল রাহুল গান্ধীর বিষয়ে, এবং জানি সেই জন্যই রাহুল গান্ধী মিল্টন রশিদের জন্য প্রচারে আসেন।
রাহুল গান্ধী তো নিশ্চয়ই নিজের মানে কেউ কোনো ভালো ব্যাটসম্যান এমন বলে ব্যাট চালায় না যে বলে রাহুল গান্ধী তো বাংলায় মালদা এবং মুর্শিদাবাদে ভোট হয়ে গেল, কোথাও প্রচারে আসলেন না। কোথাও আসেনি। মল্লিকার্জুন খাড়গে একমাত্র ঈশা খানের জন্য সভা করেছেন। তো আপনাকে তো একটা মানে দেখুন, আপনি বিজেপিকে অপছন্দ করতে পারেন, পছন্দ করতে পারেন। বিজেপির নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে যাদের জন্য কটা সভা করেছেন, আপনি মমতা ব্যানার্জিকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, রোজ তিনি কটা সভা করছেন। আর রাহুল গান্ধী যদি দক্ষিণবঙ্গে মিল্টন রশিদকে এত সম্ভাবনা দেখতে পেতেন তাহলে নিশ্চয়ই সভা করতেন। আমি বাকি ডিটেলসে যেতে চাই না। নির্বাচনের ফলাফল বেরোলে আমার ধারণা যে পশ্চিমবঙ্গে যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে মুসলিমরা তৃণমূলের থেকে সরে যাচ্ছে এবং বিপুল সংখ্যায় কংগ্রেসকে ভোট দেবে, সেটা সব আসনের ক্ষেত্রে সত্যি না। যেখানে মুসলিমরা মনে করছে যে কংগ্রেসকে ভোট দিলে তারা বিজেপিকে হারাতে পারবে, এবং মালদা দক্ষিণ, সেখানে ইশাকা অ্যাডভান্টেজ। কিন্তু এটা যদি কেউ ভাবে যে বীরভূমে মিল্টন রশিদের অ্যাডভান্টেজ, তাহলে বোধহয় ভুল করবে। আমার যেটা মনে হয়, আমি নিজে বীরভূমে গেছি, দুটি আসনেই আমি ঘুরেছি, আমার যেটা মনে হয় দুটি আসনেই কিন্তু অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। কারণ বীরভূম এমন একটা জায়গা যেখানে বিজেপি নিজেদের সংগঠনের খুব খারাপ অবস্থা, শেষ মুহূর্তে প্রার্থী বদল করতে হয়েছে, এবং বোলপুর সিটেও সেভাবে দাগ কাটতে পারবে না বলে মনে হয়। আমরা পরের আলোচনায় আসবো, অন্যান্য জেলাগুলো নিয়ে আলোচনায় আসবো নদিয়া নিয়ে, আসবো বহরমপুর নিয়ে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর। এবার আসবো মুর্শিদাবাদ জেলায়। একটা উল্লেখযোগ্য ব্যাপার, 1952 সাল থেকে 2024 অবধি যত ভোট হয়েছিল, যতদিন আমরা সাংবাদিকতায় এসেছি, আমরা দেখেছি এমন একটা জেলা যে জেলায় রক্তপাতহীন ভোট আমাদের সাংবাদিকতা জীবনে আমরা দেখিনি। পঞ্চায়েত ভোট হোক, পুরসভা ভোট হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, আমরা দেখিনি বললেই চলে। এবারে আজকে হয়ে গেল বহরমপুরে ভোট, আগের দিন হয়েছিল জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট। গোটা মুর্শিদাবাদে প্রায় রক্তপাতহীন ভোট হয়েছে, যেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আমি আসবো বহরমপুর লোকসভা কেন্দ্রের এই মুহূর্তের চিত্রটা একবার দেখে নেব। বহরমপুর লোকসভা কেন্দ্রে 2019-এ কংগ্রেস জয়ী হয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে বহরমপুরে কংগ্রেস পেয়েছিল 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 40% ভোট, বিজেপি পেয়েছিল 11% ভোট, বামফ্রন্ট পেয়েছিল মাত্র 1% ভোট। 2021-এর বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা অর্থাৎ কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে পেয়েছিল 15% ভোট, অর্থাৎ কংগ্রেসের 46% ভোটটা এবং 14% নেমে গিয়েছিল। আর তৃণমূল 40টা বেড়ে 50% ভোট, বিজেপি 11% বেড়ে 32% ভোট হয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে 80,696 ভোটে জিতেছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। আর 2021-এর বিধানসভা ভোট যদি আমি দেখি, তাহলে 2,53,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরের ভোট ফ্যাক্টর মাইনরিটি ভোট অর্থাৎ মুসলিম ভোট, এবং অধীর চৌধুরী নিজেই অধীর মিথ। আমি আসব সুমনের কাছে। সুমন, বহরমপুর এমন একটা কেন্দ্র যেখানে গোটা দেশের বিরোধী দলনেতা অধীর, আমি আজ সুমনের কাছে পরে আসছি, কংগ্রেসের কাছে আসছি। আপনি আমাকে বলুন শুভাশিস, যে বহরমপুর এমন একটা জায়গা যেখানে কংগ্রেসের দুর্গ ধরে রেখেছিলেন অধীর চৌধুরী। অধীর কি পারবেন এবার দুর্গ টিকিয়ে রাখতে? নিশ্চয়ই পারবেন, এবং আগের বারের থেকে মার্জিন বাড়বে। কিন্তু তার মধ্যে অনেক ব্যাপার আছে। সেটা হলো যে শুভেন্দু যখন তৃণমূলে ছিল তখন আমরা দেখেছি যে জেলা পরিষদটা পুরো জোর করে নিয়ে নেওয়া হয়েছে, আমাদের এমএলএদের নেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটি নেওয়া হয়েছে, এবং পঞ্চায়েত যে যারা প্রধান ছিল তাদেরও তৃণমূলে জোর করিয়ে মিথ্যে মামলা দিয়ে, ভুয়ো মামলা দিয়ে তাদের নিয়ে নেওয়া হয়েছে। আজকের নির্বাচন যা দেখেছি তাতে বড়ুয়া থানার ওসি দাঁড়িয়ে মানে নির্বাচন করেছে, এবং সে যা খুশি করেছে, যেভাবে খুশি ছাপ্পা দিতে বলেছে, তারপরে আটকেছে। আমরা দেখেছি হুমায়ুন কবির করেছে এই ছাপ্পা, তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমরা হেরে গেছেন। সুতরাং আমার মনে হয়েছে সবকিছু হওয়ার পরও অধীর চৌধুরীর মার্জিন বাড়বে। 2021-এ 2.5 লক্ষ ভোটে পিছিয়ে আছে। আমি তার একটা উদাহরণ দেই। সেটা হলো যে 18টায় বিজেপি গত 19-এ জিতেছিল, তাদের একটা পঞ্চায়েতও ছিল না, সমস্ত জায়গায় হেরেছিল বিধানসভাগুলোতে, তারপরেও কি করে তাহলে জিতলো? তার মানে দুটো পার্সপেক্টিভ আলাদা, বিধানসভার পার্সপেক্টিভ আর লোকসভার পার্সপেক্টিভ আলাদা। 2.5 লক্ষ ভোট মেকআপ করতে পারবেন আপনারা?
না, আমি আপনাকে বলতে পারি যে সত্যি সুভাষিস বাবু বলছিলেন পার্সপেক্টিভ আলাদা, এবং ক্যান্ডিডেটটা কে সেটা ইম্পর্টেন্ট। যে অধীর চৌধুরী একবারের সাংসদ না, ওখানে হচ্ছে যে লম্বা পাঁচবারের সাংসদ, ফলে লোকসভা ভোট ফেস করার অভিজ্ঞতা তার আছে, এবং আপনারাও বহু অনুষ্ঠান করেন যে পার্সপেক্টিভ পাল্টে যায় যখন ভোটের ফল পাল্টায়, এবারও হবে। আমি আপনাকে বলছি যে দেখুন মানুষের অভিজ্ঞতা কিরম পাল্টায়, যে এই অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট করলেন, যে বাইরে থেকে নিয়ে আসলেন আপনার হচ্ছে যে ইরফান পাঠানকে। আমি বললাম যে এবার তার হয়ে প্রচার করতে আসছে কে? ইউসুফ পাঠান। আমি বলছি যে বিজেপির হয়ে প্রচার করতে আসছে। ফলে ইউসুফ পাঠান তিনি হচ্ছেন যে তার ভাই, একজন বিজেপির হয়ে প্রচার করছেন, একজন তৃণমূলের প্রার্থী। ফলে কার্যত এই দুটো দল আসলে 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 একই একটা দলকে রিপ্রেজেন্ট করে, যে একই মুদ্রার এপিটোপির। এইটা কিন্তু বারবার অধীর চৌধুরী প্রমাণ করে দেখিয়েছেন ওই গড়ে। এবং আমি লাস্ট বলবো যেটা, যে এই বিরোধী শূন্য রাজনীতি অধীরবাবু আজ ফেস করেননি। আপনাকে জাস্ট মনে করিয়ে দেবো, 13 সালে পঞ্চায়েত নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে জেলা পরিষদ জেতা ছিল দুটো, তার মধ্যে মুর্শিদাবাদের জেলা পরিষদ একটা এবং জলপাইগুড়ি ভামেরা। মুর্শিদাবাদ জেলা পরিষদকে আমি বলছি যে মুর্শিদাবাদ জেলা পরিষদ সেটাকে শুভেন্দু অধিকারী, যিনি এখন হচ্ছে যে বিজেপির নেতা, তিনি তখন আর্কিটেক্ট ছিলেন, এই শূন্য থেকে সেই জেলা পরিষদ দখল করেছিলেন। ফলে তারপরেও 13-র পরেও হচ্ছে যে আপনি যদি বলেন 19-এর ইলেকশন, যদি বলেন 14-র ইলেকশন, যদি বলেন অধীরবাবুকে হারানো যায়নি। ফলে এতৎসত্ত্বেও অধীরবাবু জিতেছেন। অধীরবাবু এবার আরও বেশি জিতবেন, এই কারণের জন্য যে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়েছে, তাতে অধীরবাবুর জয় সময়ের অপেক্ষা। বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়েছে, সবই ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স অন্য কথা বলছি। আমি আসবো শঙ্কুর কাছে। শঙ্কু, আপনি আমাকে বলুন যে 11% ভোট আপনারা 30%-এ নিয়ে গেলেন 2021-এ। 2021-এ মুর্শিদাবাদ জেলার 2টি আসনেও বিজেপি জয়লাভ করলো। এবারে তৃণমূল এমন একজনকে ক্যান্ডিডেট করেছেন যিনি ভারতবর্ষের অন্যতম আইকন, স্পোর্টস আইকন। ভোট কাটাকাটিতে কি বিজেপি সুবিধা পেতে পারে? দেখুন, এসব ভোট কাটাকাটি ফাটি বুঝি না। ওখানে প্রার্থী হিসেবে আমরা যাকে দাঁড় করিয়েছি তার গ্রহণযোগ্যতা অন্য অনেকের থেকে অনেক বেশি। অধীরবাবু টেস্টেড কেস, ওনাকে মানুষ দেখেছেন এবং উনি কি পারফর্ম করেছেন সেটাও লোকে দেখেছেন। এবং আপনাকে বুঝতে হবে, তৃণমূল কংগ্রেস প্রার্থী খুঁজে পায়নি বলে বহিরাগত ভাড়া করে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়েছে। এবং আমরা যে ডাক্তারবাবুকে যাকে ক্যান্ডিডেট করেছি তিনি ওখানকার মাটির মানুষ, ওখানে মানুষ ওনাকে দেখেছেন। ফলে এবারে ভারতীয় জনতা পার্টি ওখানে বিপুল ভোটে জিতবে। ভোট পার্সেন্টেজ কাটাকাটির প্রশ্ন যদি থাকে সেটা ওদের ব্যাপার, কারণ ওদের তো বৃহত্তর জোট। আপনি কি মনে করেন যে সিপিএম কংগ্রেসের ওখানে ভোট করেছে? সিপিএম ওই গলায় মালা পড়লে, কাস্তে হাতুড়ি তারা গলায় ঝোলালেই মনে করেন যে ওরা সাথে করেছেন? সিপিএম তো এখনো কনফিউজড। এক সেকেন্ড, সিপিএম তো এখনো কনফিউজড। আরে আমি শেষ করিনি দাদা। এখন আপনাদের পুরনো অভিজ্ঞতা এক লাইন বললে আপনি আরো রেগে উঠবেন। আপনারা তো জানেন যে আপনাদের ক্যান্ডিডেটকে ভরসা করেছিল সিপিএম, সে চলে গেল তৃণমূলে। অধীরবাবু না চলে যান তৃণমূলে? না, আমি বলছি বিজেপি আর তৃণমূলের সম্পর্কটা যেরকম, শান্তনু সেন, বহরমপুর সিট বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। ইনফ্যাক্ট মুর্শিদাবাদ জেলাতে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল খুব ভালো রেজাল্ট করেছিল গোটা মুর্শিদাবাদে। সেই রেজাল্ট যদি ধরে রাখতে পারে তাহলে বহরমপুর তৃণমূলের হতে পারে। সেটা কি ধরে রাখতে পারবে? বিশ্বদা, আমি সবার কথা মন দিয়ে শুনেছি, আশা করবো আমার কথাও সবাই মন দিয়ে শুনবে। বিশ্বদা, আজকে যেদিন আপনার স্টুডিওতে বসে আমরা শো করছি, আজকের তারিখটা খুব ইম্পর্টেন্ট। 13ই মে। আজকে হচ্ছে 13ই মে 2011। 13 বছর আগে 13ই মে 2011-এ 34 বছরে সিপিএম এর অপশাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জি বাংলায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা এনেছেন। আর আজ সেই খুনি হারমাত সিপিএমদের সাথে হাত মিলিয়ে কংগ্রেসের 56,000 কর্মী সিপিএম এর হাতে খুন হওয়ার পরেও চোরের সাথে থাকতে হতো। তাহলে উনি বলুক, আমি চোরের সাথে থাকতে হতো। কাউকে কিন্তু ডিস্টার্ব করিনি। দিস ইজ নট ডান। বলুন। সেখানে কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে কংগ্রেসের কাটা হাতে সিপিএম এর কাস্তে হাতুড়ি ধরে একজন অপদার্থ রাজ্য কংগ্রেসের সভাপতি, যার নেতৃত্বাধীন কংগ্রেসটা রসাতলে গেছে। আমরা এর আগে অনেক কংগ্রেস সভাপতিকে দেখেছি যিনি হারের দায়ভার স্বীকার করে পদত্যাগ করেছেন। তিনি এখানে বিজেপির তল্পিবাহকতা করেন। সন্দেশখালির মতো ইস্যুতে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব যখন তৃণমূলের পাশে দেখায় তখন তিনি তার বিরোধিতা করেন। বাংলার বঞ্চনার বিরুদ্ধে যখন তৃণমূল আন্দোলন করে তিনি চুপ করে থাকেন। আবার তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআই যখন অতিরিক্তভাবে ব্যবহৃত হয় তখন তিনি উল্লসিত হন। সেই কংগ্রেস প্রার্থী যিনি বিজেপির 1 নম্বর দালাল, তাকে আমরা দেখছি বিজেপির প্রার্থী পুষ্পবৃষ্টি করছে।
নরেন্দ্র মোদী আজকের দিনকে কেন্দ্র করে 16টা সভা করেছেন নির্বাচনে আসার ঘোষণা হওয়ার আগে থেকে। অমিত শাহ একাধিক সভা করেছেন, একটা সভা তিনি করেছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে। আজকে অধীরবাবু যে কেন্দ্রে নিজে ভোটটা দেন সেই কেন্দ্রেও বিধানসভায় বিজেপি জিতেছিল। তো এখানে তো বিজেপির তল্পিবাহকতা করার জন্য তারা রয়েছে, তাদের কাজ হচ্ছে বিজেপিকে অক্সিজেন দেওয়া। সেই জন্য বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করো, সিপিএম এর সাথে আইএসএফ এর সাথে। মানে আপনি কনফিডেন্ট ইউসুফ পাঠান? ভারতবর্ষে দুবার মন্ত্রিত্বে ছিল বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে 59টা বিল পাস হয়েছে রাজ্যসভায়, সবকটাতে অ্যাবসেন্ট করেছেন, অ্যাবসেন্ট ছিল তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচনে হেমন্ত বিশ্ব শর্মার সাথে মমতা ব্যানার্জি বসে উপরাষ্ট্রপতি নির্বাচন। আমি আলোচনায় আসবো। এই মুহূর্তে বহরমপুর থেকে আমার সঙ্গে রয়েছেন ইউসুফ পাঠান। यूसुफ भाई स्वागत है। यूसुफ भाई स्वागत है। कैसा लगा आज पहला इलेक्शन? बहुत शुक्रिया। आप पहला इलेक्शन है, जिंदगी का पहला चुनाव है आपका, कैसा लगा, क्या देखा दिन भर? बहुत अच्छा लगा मुझे। 13 में हमेशा याद रहेगा, बहरामपुर के लोगों को भी याद रहेगा और यहाँ के लोगों ने जिस तरह से मतदान किया है, सुबह से लेकर शाम तक बहुत ही शांतिपूर्वक मतदान हुआ और महिलाओं ने और बच्चों ने जो पहली बार वोट कर रहे थे उन्होंने मतदान किया और बहुत अच्छे नंबर में मतदान किया। तो ये देख के बहुत अच्छा लग रहा है मुझे। पिछले एक महीना से आप बहरमपुर पे हैं, मैं खुद जाके आपसे मिले हूं बहरमपुर में। आप आज सारा दिन पूरा बहरमपुर घुमा, तो क्या लग रहा है, चुनाव में क्या रिजल्ट होने जा रहा है, नतीजा क्या निकल रहा है? देखिए, बहुत अच्छा नतीजा आएगा यहाँ पर। मैं पिछले एक महीने से यहाँ पर हूँ, 50 दिन से ज़्यादा हो गए मुझे यहाँ पर, और लोगों ने बहुत अच्छा सपोर्ट किया और बहुत ही अच्छे से मेरे कंधे से कंधा मिलाकर चले और बहुत स्वागत किया मेरा। और बहरामपुर के लोग यहाँ पर बदलाव चाहते हैं, ये उनकी सोच है और यहाँ पर मैं काम करने के लिए आया हूँ और आज मैंने बहुत अच्छा उम्मीद करता हूँ कि सपोर्ट अच्छा रिजल्ट आएगा। और लोगों ने मुझे यहाँ पर मुबारकबाद एडवांस में देना स्टार्ट कर दिया है कि आप जीत रहे हो यहाँ पर और आप यहाँ हमारे लिए काम करिए आकर। तो ये देख के बहुत अच्छा और बहुत पॉजिटिव लग रहा है मुझे। यूसुफ भाई, ऐसा बहुत मैच हम लोगों ने देखा जो लास्ट ओवर लास्ट बॉल में आप छक्का मार के टीम को जिताया। तो इस बार ये बहरमपुर ऐसा पिच है जो अधीर चौधरी 5 टर्म्स के एमपी है, आप हरा सकते हैं उनको? नहीं, बिल्कुल। देखिए, यहाँ के बहरामपुर के जो लोग हैं और जनता है, उन्होंने आज उनकी बारी थी बैटिंग करने के लिए और वो बैटिंग करने के लिए मैदान में सुबह से शाम तक उतरे हुए थे और बहुत अच्छा मतदान किया। और मुझे पूरा भरोसा है कि वो मेरे लिए और उनके भविष्य के लिए वोट किए और वो बदलाव चाहते हैं। और यहाँ पर मैं जो काम करने के लिए आया हूँ कि डेवलपमेंट होना चाहिए यहाँ पर, बहुत ज़रूरी है, यहाँ के लोगों के लिए बहुत ज़रूरी है, बहुत ही इम्पोर्टेंट मुद्दा है ये कि यहाँ के लोग जो है उनका डेवलपमेंट हो। तो ये चीज़ आज यहाँ के लोगों ने बैटिंग किया और यहाँ के लोगों ने जो बैटिंग किया है, बहुत सारे रन बनाए यहाँ पर। बहुत सारे। अब यूसुफ भाई, मेरा आखिरी सवाल ये है, बहरमपुर ऐसा सीट है जहां आप पहले बार अगर आप जीतेंगे तो पहला बार माइनॉरिटी कोई कैंडिडेट जीत रहा है बहरमपुर, तो आपको क्या प्लानिंग है बहरमपुर के लिए? देखिए, यहाँ पर यूसुफ पठान नहीं जीत रहा, यहाँ पर बहरामपुर के लोग जीत रहे हैं, बहरामपुर की जनता जीत रही है। और यहाँ पर जो काम करने हैं, यहाँ के डेवलपमेंट के जो काम कर रहे हैं, यहाँ का जो फ्यूचर है वो जीत रहा है, मैं ये मानता हूँ। और बहुत सारे काम करने हैं यहाँ पर, एक स्पोर्ट्स एकेडमी भी मुझे बनाना है और जो भी इंडस्ट्रीज यहाँ पर जो थी वो थोड़ी निचले स्तर पे गई है। तो मैं चाहता हूँ कि यहाँ पर इंडस्ट्रीज जो है, रेशम का जो इंडस्ट्री है, सिल्क थर्माकोल और जूट का जो इंडस्ट्री है वो बहुत बेहतर तरीके से काम करे ताकि यहाँ के लोगों को जॉब मिले, जॉब अपॉर्चुनिटी क्रिएट्स हो। और यहाँ के फार्मर्स के लिए मैं काम करना चाहूँगा कि उनकी अच्छी इनकम हो और उनको अच्छा मुनाफा हो, उनको फ़ायदा हो। तो बहुत सारे काम यहाँ पर है। यहाँ पर टूरिज़्म भी अच्छा हो सकता है अगर उस पर ध्यान दिया जाए।
तो उसके लिए भी, उसके पीछे भी काम करूंगा और बहुत सारे डेवलपमेंट के काम करने हैं यहाँ पर, जो इतने दिनों में मैंने नोट डाउन भी किए हैं। मेरी टीम के साथ बातचीत भी कर रहा था मैं कि क्या क्या कर सकते हैं। तो यहाँ पे बहुत अपॉर्चुनिटी है काम करने के लिए, यहाँ के लोगों को डेवलपमेंट के लिए बहुत अपॉर्चुनिटी है। तो मेरे पास बहुत सारे काम है और मुझे वक्त लगेगा, लेकिन मैं उसके लिए हमेशा तैयार हूँ। থ্যাংক ইউ ভেরি মাচ পাঠান ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুমন ইউসুফ পাঠান, আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদে। হ্যাঁ বলুন। আমি বলছিলাম সেটা হলো একটা ইন্টারভিউতে ওকে বলতে শুনেছি যে নরেন্দ্র মোদী গোধারাকাণ্ডর পর ভোট হয়ে গেছে এবং এগুলো করার পর তাকে কেন ভোট দেবে না মানুষ? ভোট হয়ে গেছে, ভোট যাকে যা দেয়া দিয়ে দিয়েছে। এই কথা শোনার পর যে বিজেপি কি প্রশংসা করছে, নরেন্দ্র মোদীর প্রশংসা করছে বিলকিস বানুর ঘটনা হওয়ার পর, গোধারাকাণ্ড হওয়ার পর, তারপরে সে প্রশংসা করছে, তারপরে ভোটটা হয়েছে। সুমন দেবে কেন? এটা শুনেছে তো সুমন বহরমপুরে আমরা গিয়েছিলাম, আমরা বহরমপুর খুব কাছ থেকে দেখেছি। বহরমপুরে মাইগ্রেন্ট ওয়ার্কার যেটা আছে সেটাও একটা বড় সংখ্যক, কিন্তু আমরা দেখেছি ইউসুফ পাঠানের যে র্যালিগুলোতে প্রচুর ভিড়। এখন আমরা এলাহাবাদে হেমমতি নন্দন বহুগুণা হেরে গিয়েছিলেন অমিতাভ বচ্চনের কাছে, সে জায়গাও আমরা দেখেছি। সুতরাং 1952 সালের পর থেকে বহরমপুরে যতগুলো নির্বাচন হয়েছে কোনো কিন্তু মাইনরিটি আজ পর্যন্ত জেতেননি বা দাঁড়ান মানে টিকিটও পাননি সেভাবে বল। একবার মতো একজন পেয়েছিলেন, আমি জেনে বুঝে হ্যাঁ, আমি 1952 থেকে যতবার বহরমপুর লোকসভা সিটের নির্বাচন হয়েছে ত্রিদীপ চৌধুরীর আসন ছিল ওটা, কিন্তু কোনো মাইনরিটি জেতেনি। কি মনে হচ্ছে বহরমপুর? দেখ, বহরমপুর ট্র্যাডিশনালি কংগ্রেসের দুর্গ, এবং তার পেছনে, মানে এটা বললে সবাই খুব রেগে যাবে, তার পেছনে অধীর চৌধুরীর কোনো কৃতিত্ব নেই। এটা আব্দুল সাত্তার, অতীশ সিনহা, লম্বা ট্র্যাডিশন চলেছে। শঙ্কর দাস পাল, অধীর চৌধুরী সেই উত্তরাধিকারটা পেয়েছেন এবং পরপর 5 বার জিতেছেন। আমরা অধীর চৌধুরীকে নিয়ে কেন আলোচনা করছি? কারণ তিনি অধীর চৌধুরী বলে। না হলে বিধানসভার যা পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল এতটা এগিয়ে আছে যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হওয়ার কথা নয়। এবার অধীর চৌধুরী বলেই চ্যালেঞ্জ। কিন্তু আমাদের এই মাথায় রাখতে হবে যে গত 2 বা 3 বছরের রাজনীতিতে অধীর চৌধুরীর সাথে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের যে বিরোধটা, এবং সন্দেশখালী থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে বারবার তৃণমূল বিধেছে যে অধীর চৌধুরী যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন সেই ল্যাঙ্গুয়েজটা কেন্দ্রের কংগ্রেস দলও অনুমোদন করেন, এবং জয়রাম রমেশ বা পবন খেরা প্রকাশ্যে অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বলেছেন। সো এই সব কিছু ফ্যাক্টরকে মেলালে অধীর চৌধুরীর জন্য চ্যালেঞ্জটা খুব কঠিন, এবং ইউসুফ পাঠান ইজ এ গুড বেট। অনেক সময় হয় না অধীরের প্রচারে কেউ আসেওনি, অধীরের প্রচারে কেউ আসেনি, চাইওনি আর আসেননি, ঠিক কথা। কিন্তু ভারত জোড়ো যাত্রায় তো রাহুলজি টাচ করে গেছে ওই জায়গাগুলো। আমি যেটা বলতে চাইছি যে দেখুন, ট্র্যাডিশন, দেখ, যে কোনো একটা সিটে একটা ট্র্যাডিশন থাকে, এবং যেটা তুই বললি যে অনেক সময় তো সেই মানে কোনো যিনি এতদিনের যেটা তিনি আচমকা হেরে যান বা তিনি আচমকা চাপে পড়ে যান। অধীর চৌধুরীর জন্য ইউসুফ পাঠান সেরকম একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা যদি অধীর চৌধুরী অতিক্রম করতে পারেন তাহলে তাকে বাহাদুরি দিতে হবে, কিন্তু খুব কঠিন, খুব কঠিন। আমরা শেষ পর্যন্ত একটাই বিচার এতে আসছি যে বহরমপুর সিট যা দেখেছি, যদি মাইনরিটি ভোট একদম আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যায় তাহলে অ্যাডভান্টেজ বিজেপি। না, আড়াআড়ি ভাবে ভাগ হলেও হবে না, কারণ ওখানে 6 লাখ হিন্দু ভোট আছে আর 10,58,000 মতো মুসলিম ভোট আছে। যদি ওটা ভাগাভাগি হয় তাহলেও বিজেপির কাছে অ্যাডভান্টেজ একদম হচ্ছে। যেহেতু নামটা অধীর চৌধুরী, ওই জন্য টিম করে কোনো একটা সন্দেহ আমাদের থেকে যাচ্ছে। বাদ বাকি জায়গা দেখতে গেলে বহরমপুর সিট কিন্তু যথেষ্ট চাপে দুর্গর অটুট রাখার ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী। আমরা ফিরে আসবো নদিয়া নিয়ে একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, এবার আলোচনা করব নদিয়া নিয়ে। আর নদিয়া মানেই কৃষ্ণনগর দিয়ে শুরু হবে। কৃষ্ণনগরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহুয়া মৈত্র। মহুয়া নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। আপনি এই রাজ্যের এমন একজন সাংসদ যাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষ্ণনগরে এবার তৃণমূলের প্রেস্টিজ ফাইট, জিতবেন? আপনি তো আমার সাথে এসেছেন আগে একদিন, ফুল ডে কভার করেছেন। তো আমি আপনাকে সেই জিপের সেই 44 ডিগ্রি গরমের সেই দিনের শেষে কি বলেছিলাম, যে আমি 65,000 মার্জিনে গত বছর জিতেছিলাম, গতবার, এবার তার থেকে বেশি মার্জিনে জিতবো। রাজমাতা কি ফ্যাক্টর?
বা কোন রাজার মা আমি তো এখনো সেটা বুঝতে পারলাম না, তা কি ফ্যাক্টর হবে তা তো আরোই বুঝতে পারছি না। কারণ আমি ভোট করেছি, আমি দেখেছি, এখন ভোটের বাক্সেই বলবে তিনি কি ফ্যাক্টর হবে। আমি জিতছি, এখন কে সেকেন্ড কে থার্ড হবে সেটা ওরা ডিসাইড করুক। রাজমাতা তো বিক্ষোভ দেখালেন, কি বলবেন? আমি দেখুন, আমি সকাল 7টায় বেরিয়েছি, আপনারা দেখেছেন, আমি এখন ফিরেছি, আপনারা আমার সাথে ছিলেন। আমার কি 1 সেকেন্ড সময় ছিল জানার যে অন্য কে কি করছে বলুন তো? আমি কৃষ্ণনগর, আপনার দিগনগর থেকে শুরু করে ধুবুলিয়ার ওপর দিয়ে গিয়ে নাকাশিপাড়া পাটকে বাড়ি গিয়ে দিয়ে কালীগঞ্জ হাটগাছা দিয়ে গিয়ে পলাশিপাড়া বার্নিয়ার ওপর দিয়ে দিয়ে পলাশিপাড়া গোপীনাথপুর হয়ে বেতাই হয়ে তেহট্ট হয়ে তরণীপুর হয়ে চাপড়া হয়ে দোয়ের বাজার হয়ে কৃষ্ণনগর টাউনে ঢুকলাম। তা এই আমি 9 ঘন্টা রাস্তায় ছিলাম, তো আমি কি করে জানি অন্যজন কি করছিল? দলের সমস্ত নেতাকে কি আপনি পাশে পেয়েছেন? হ্যাঁ, অফকোর্স। আর দলের দেখুন সমস্ত নেতা, মমতা ব্যানার্জি আমার নাম প্রথমে ঘোষণা করেছেন, তিনি প্রথমে এসে এখানে কিক অফ ক্যাম্পেইন করেছেন, অভিষেক এসেছে, আর ব্রাত্যদা আমার জন্য একটা টাউনে দারুণ মিটিং করেছেন। আমি বড় মিটিং করি না, আমার কাছে মমতা দেয়ার অভিষেক আসা এনাফ। আমি কোনোদিন বড় মিটিং করি না, ওটা আমার স্টাইল নয়। আমি নিজে ডোর টু ডোর করি আর আমি কর্মীদের নিয়ে ভোটটা করি, তাই সেই একদম সেই সিস্টেমই হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ পেলেন নাকি? নট রিয়েলি গোষ্ঠীদ্বন্দ্ব সে পঞ্চায়েতে আপনি দেখবেন গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ ওটা খুব স্মল ফাইটে হয়। অ্যাসেম্বলি ভোটে কম হয়, কারণ ওটা মমতাদির মুখ দেখে রাজ্য সরকারের ভোট হয়। আর এমপি ভোটে গোষ্ঠীদ্বন্দ্ব না, কারণ এটা প্রেস্টিজ ফাইট, এটা তো দলের সিম্বল। দিল্লিতে যাওয়ার, আমরা বাংলা থেকে যাচ্ছি, তাই এটা একটা কাজ করে। আর এখানে যারা আছে, রুকবানু সাহেব আছে, কালকে তো আমাদের ফাইনাল র্যালি হলো, সবাই ছিল, ওটা কোনো ফ্যাক্টর নয়। না না, ভোট কর্মীরা করে, বারবার বলছি। কারো ক্ষমতা থাকে না, একটা যখন ঢেউ ওঠে বা যখন একটা ভোটের একটা স্রোত যখন ওঠে না, কারো কথায় ভোট আটকানো যায় না। আপনার কেন্দ্র পলাশিপাড়া, সেখানে অভিযোগ উঠেছে ইভিএম নিয়ে, তৃণমূলে ভোট দিলে নাকি পদ্মফুলে যাচ্ছে। ওটা বুথ নম্বর 59 পলসন্ডা 1 জিপিতে, পলাশিপাড়া বিধানসভা পলসন্ডা 1 জিপিতে 59 নম্বর বুথে 244টা ভোট পড়েছিল, ঠিক ছিল। 244টা ভোট এরপর 244 283 যেটা হলো, সেটাতে আপনার 3তে দিলে ওটা 2তে যাচ্ছিল, তো সেটা আমরা ধরে ফেলেছি। তা আমিও স্পেশাল অবজারভারের সাথে কথা বললাম, আমরা রিপোর্ট দিলাম, সেই ইভিএমটা আমরা চেঞ্জ করেছি, এটা আমরা চেঞ্জ করেছি। হ্যাঁ বলেছে, তো এটা সতর্ক থাকতে হবে। আমরা তো বরাবরই বলে এসেছি যে ম্যাল ফাংশন, দেখুন সবকিছু তো কেন্দ্র সরকারের হাতে, ইসিআই তাদের হাতে, ইভিএম তাদের হাতে, যারা প্রোগ্রাম করে সবাই তাদের হাতে, তো এখন আমাদের সতর্ক থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই। এবার জিততে না পারলে মহুয়া মৈত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কি? দেখুন, মাসির গোপ হলে মেশো হয়ে যেতেন, তা আমি জিতছি, এখন না জিতলে কি হতো সে আর কি বলবো বলো। অনেক অনেক ধন্যবাদ মহুয়া, আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখে নেব গোটা নদিয়া জুড়ে গ্রাফিক্সটা দেখবো। 2019-এর লোকসভা ভোট, কৃষ্ণনগর রানাঘাট, একটি পেয়েছিল তৃণমূল, একটি পেয়েছিল বিজেপি। 2019-এর লোকসভা নির্বাচনে নদিয়ায় তৃণমূল পেয়েছিল 41%, বিজেপি 46%, বামফ্রন্ট 8%, কংগ্রেস 3%। 2021-এ তৃণমূল 41 থেকে বেড়ে 44%, বিজেপি 46 থেকে কমে 43%, অর্থাৎ 3% এদিক থেকে ওদিকে গিয়েছিল, আর সংযুক্ত মোর্চা 7%। 2019-এর লোকসভা নির্বাচনে 63,218 ভোটে জিতেছিলেন মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরে, আর 2021-এ 1,16,000 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। রানাঘাট কি অবস্থা? রানাঘাটে 2,33,000 ভোটে জিতেছিলেন বিজেপি, এবং 2021-এ বিধানসভা ভোটে 1 লক্ষ ভোটে এগিয়ে বিজেপি। এই রানাঘাটে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, কিরম হলো নির্বাচন? বিক্ষিপ্ত ঘটনা ছাড়া খুব ভালো ভোট হয়েছে। আমরা দেখেছি তৃণমূল ভয় পেয়ে গেছে বলেই ভোটের পর আমাদের কর্মীদের কোথাও কোথাও আহত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোথায় গিয়ে শিবির ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই মারামারিতে না পেরে কামড়ে দেওয়ার আচরণ তারা করছে।
জিততে পারবেন? জেতা নিয়ে কোনো আমার এখানে প্রশ্ন নেই। এখানে কে 2 হবে কে 3 হবে, এক ছিল, এক আছে, এবং ব্যবধান আরো দ্বিগুণ হবে, এটা নিশ্চিত। তাই এখানে লড়াই হচ্ছে 2 আর 3-এর মধ্যে, সিপিএম আর তৃণমূলের মধ্যে, কে 2 হবে এই নিয়ে লড়াই। জগন্নাথবাবু, আজকে যে 8টা কেন্দ্রের ভোট, তার মধ্যে একমাত্র রানাঘাটে বিজেপি এগিয়ে 1 লাখ ভোটে, এই অঙ্ককে কিছুটা স্বস্তি দিচ্ছে আপনাকে? দেখুন, একমাত্র রানাঘাটে এগিয়ে নয়, আমরা প্রতিটি জায়গায় এগিয়ে, রানাঘাটে এতটা এগিয়ে আমার কাছাকাছি কেউ নেই। আগেই বললাম, ব্যবধান গড়ার লড়াই এটা। আর যদি লড়াই থাকে তৃণমূল আর সিপিএম এর মধ্যে, কে 2 হবে আর কে 3 হবে। জগন্নাথবাবু, সিএ কে বিজেপিকে ডিভিডেন্ড দেবে? দেখুন, সিএ পার্লামেন্টে 2019 সালে আমারই তোলা পার্লামেন্টের দাবি ছিল জোরদার, যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে 2014 নয়, ভিত্তি বছর। কারণ বাঙালি সমাজ সবচাইতে স্বাধীনতা আন্দোলনে তারা জেল খেটেছে, প্রাণ দিয়েছে, কেউ ফাঁসিতে প্রাণ দিয়েছে। তাই ওপার বাংলার একটা স্বাধীনতা সংগ্রামী যারা ছিল, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, গণেশ ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের মতো মহান বিপ্লবী ছাড়াও আরও শত শত বিপ্লবী, তাদের উত্তরসূরিরা ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগের পর কেন এদেশে নাগরিকত্ব পাবে না, কেন 14-র পর তারা উদ্বাস্তু থাকবে। তাই আজকে পর্যন্ত দিতে হবে, আগামী দিন আসলেও তাদের নাগরিকত্ব দিতে হবে, এটাই আমার দাবি ছিল। তাই রানাঘাট উদ্বাস্তু এলাকা, সিএর পক্ষে বিজেপি আছে, নাগরিকত্ব দেওয়ার জন্য বিজেপি চায়, অন্য সব দল বিরোধিতা করে। তাই এখানকার উদ্বাস্তু মানুষ থেকে উন্নয়নের যারা সাথ পেয়েছে মোদিজির নেতৃত্বে। অনেক ধন্যবাদ জগন্নাথ সরকার। আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে পাওয়ার চেষ্টা করছি, তার কারণ যোগাযোগ পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করছি মুকুটমণিকে পাওয়ার, পেলেই আপনাদের এখানে আসবো। শান্তনু সেন, জগন্নাথ সরকারের বক্তব্য যে রানাঘাট তিনি জিতবেনই, 2 আর 3-এর লড়াই, আর ওদিকে মহুয়া মৈত্র কনফিডেন্ট কৃষ্ণনগর ধরে রাখার ব্যাপারে। দেখুন, দুটো লোকসভা কেন্দ্রে দুটো আলাদা আলাদা চিত্র আছে। একদম। মহুয়া মৈত্র যেভাবে নরেন্দ্র মোদী তথা বিজেপির দুর্নীতির মুখোশ প্রকাশ্যে খুলে দিয়েছে, তাই আমরা দেখেছি প্রিভিলেজ কমিটি বহু ক্ষেত্রে নিশ্চুপ থাকে, নীরব থাকে। যখন দানি চালিকে বিজেপির একজন সাংসদ প্রকাশ্যে কুরুচিকর তার ধর্ম তুলে কথা বলে, তখন সেক্ষেত্রে চুপ থাকে, আর তড়িঘড়ি মহুয়া মৈত্রকে সুযোগ না দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে তাকে পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে কৃষ্ণনগরের মানুষ মুখিয়ে ছিল কখন সুযোগ পাবে মহুয়া মৈত্রকে আগের থেকে বেশি ভোটে জেতাবে। এছাড়া অন্য ফ্যাক্টরগুলো তো রয়েইছে। এবার আসি রানাঘাট লোকসভা কেন্দ্র। আমি রানাঘাটের বিদায়ী সাংসদের কথা, তিনি হয়তো প্রাক্তনী হয়ে যাবেন, তাই তার কথা শুনে আমি একটাই কথা বলবো, যে তাদের মিথ্যার মুখোশ খুলে গেছে। 4.5 বছর আগে গায়ের জোরে বুলডোজ করে পার্লামেন্টে সিএএ বিল পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও 4.5 বছর লাগলো 9 বার এক্সটেনশন চাইতে হলো রুল ফ্রেম করার জন্য। নির্বাচনের আগে চটকদারি। ভারতবর্ষের সংবিধান ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলে না। সিএতে অ্যাপ্লাই করে যদি আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়, যদি আপনি বাবা মায়ের পৈতৃক পিতৃ পরিচয় বা মাতৃ পরিচয়ের কাগজ না দিতে পারেন, তাহলে আপনার স্থানটা কোথায় হবে? 19 লক্ষ বাঙালি হিন্দু আসামে কিভাবে পচে মরেছে আমরা দেখেছি, দেশের মানুষ দেখেছে। আর যদি এতই তাদের বড় বড় কথা হবে, তাহলে বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি প্রথমে বলেছিলেন যে আমি নিজে অ্যাপ্লাই করব, তিনি কেন অ্যাপ্লাই করলেন না? অ্যাপ্লিকেশন করার পরে তিনি যদি বাতিল হন, তার মানে তিনি নাগরিক নন। তাহলে তিনি যদি নাগরিক না হন, তাহলে তিনি মন্ত্রী ছিলেন কি করে, বা তার মন্ত্রিসভায় নরেন্দ্র মোদী অধ্যুষিত এলাকা, উদ্বাস্তু অধ্যুষিত এলাকা, আপনারা জিততে পারবেন বলছেন? 200% জিততে পারবো, 200% জিততে পারবো। বিজেপি লাস্ট পর্যন্ত নোংরা খেলা খেলে পরিবারের মধ্যে রাজনীতি নিয়ে, আর একজন এই মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে যে বলে, সে যেখানে যায় সেখানে আরো বেশি করে তৃণমূল যেতে, তাকে নিয়ে পারিবারিক বিবাদ ঘটিয়ে ভেবেছিল রাজনৈতিক ফয়দা তুলবে। বাংলার মাটি এই সংস্কৃতিকে সমর্থন করে না। রানাঘাটে মুকুটমণির অধিকারী জয় শুধু সময়ের অপেক্ষা। এখন
অনেকে অনেক ঘাটের জল খায়, তৃণমূল কংগ্রেস যে রানাঘাটে জল শুধু খাবে না, ওই জলে হাবুডুবু খাবে, সেটা দেখা যাচ্ছে তখনই যখন রানাঘাটে এরা প্রার্থী খুঁজে পায়নি। এরা বিজেপি থেকে প্রার্থী ভাঙিয়ে নিয়ে গিয়ে দাঁড় করাতে হয়েছে, রানাঘাটে এদের এমন অবস্থা। এবং সেটার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে টার্গেট টু মতুয়া ভোট। এবং মতুয়ারা তো আজকে খুশি যে সিএ এসেছে, এটা তো লোককে হচ্ছে স্বীকৃতি দেওয়ার একটা আইন, এরা দিতেও পারবে না, আর কাউকে সম্মানও জানানোর ক্ষমতা নেই, শুধু বাধা দেওয়াটাই হচ্ছে এদের উদ্দেশ্য। কাউকে তো দেশ থেকে বার করার জন্য এটা আইন নয়। ফলে ওখানে রানাঘাটে যা ছিল তার থেকে ভোটের পরিমাণ আরও বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমি আপনার প্রশংসা না করে পাচ্ছি না বিশ্বদা। আপনার এই যে পুরো ইন্টারভিউ, ইম্পর্টেন্ট ইন্টারভিউ মৌহাদেবীকে করলেন, তাতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তিনি আন্ডার ইনভেস্টিগেশন রয়েছেন, এসব সব সেকেন্ডারি হয়ে গেছে। মূল বিষয় হয়েছে শুধু একটা নাম, সেটা হচ্ছে রিজবানুর রহমান, তার ভাইয়ের নাম তিনি ওখানে করেছেন। আপনি যখন গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ তুলেছেন, আমি বারবার বলতে চাই যে হঠাৎ করে তিনি ওই বিধায়কের নাম কেন বললেন? আপনি গোষ্ঠীদ্বন্দ্ব করার পর তিনি বললেন কেন যে তাকে নিয়ে একসাথে হাঁটতে হয়েছে? কারণ তৃণমূলই চায় না যে মহুয়া মৈত্র, নদিয়ার তৃণমূল, কৃষ্ণনগরের তৃণমূল চায় না যে মহুয়া মৈত্র ওখানে জিতুন। ফলে এটা তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে। শুধুমাত্র দেশ বিরোধিতা উনি করেছেন এমনটা নয়, ওখানে দলের বিরোধিতা করেছেন। ইভেন লাস্ট লাইন বিশ্বদা, এটা আপনার জন্য একটা লাইন বলছি, আপনার জন্য, আপনি অন্তত 2 পয়সা সাংবাদিকের মতো আচরণ করেন না, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। উনি ভারতীয় জনতা পার্টি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গেছে, তাদের রাজ্য সভাপতির ছবির ওপরে তাদের ক্যাডাররা লাথি মেরে উল্লাস করে, যাদের কেন্দ্রীয় মন্ত্রীকে ঘরে আটকে রেখে দেয়, যাদের প্রার্থীর সামনে তার ক্যাডাররা একে অপরকে লাথি মারে। কেতুগ্রামে কাল খুন হয়েছে না শান্তনুদা? তাদের আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বে কাল বোধহয় খুন হয়েছে কেতুগ্রামে রাত্রে। জেরবার হয়ে এমন জায়গায় দলটা তো দল নেই, ওটা কোন দল হয়েছে? বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করেছিলেন। কৃষ্ণনগরে আপনাদের চাপ দিতে হবে না, মানুষ আপনাদের চায় না, দলও মহাদেবীকে চান না। সুতরাং তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর বিজেপি নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, আগামী দিনে বিজেপি মহাশূন্যের দিকে এগিয়ে যাবে। যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন বিজেপি এখানে শূন্য হবে না। কংগ্রেসের দায়িত্ব নিয়ে নদিয়াতে কংগ্রেসের কিন্তু আমি বলছি, যখন মহুয়া মৈত্রের কন্ট্রোভার্সিটা সামনে এলো, তখন তৃণমূলও কিন্তু পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছিল সমস্ত ভারতবর্ষের যত অন্য দলগুলো আছে, কংগ্রেস থেকে আরম্ভ করে সবাই দাঁড়িয়েছিল। তখন তৃণমূল কংগ্রেস দাঁড়ায়নি, এটা মনে করিয়ে দিলাম। যদিও আমি এস.এম. সাদির হয়ে, মানে আমি আর সেলিমজি একটা মিটিং করেছিলাম ধুবুলিয়াতে, তাতে যে মানুষের ভিড় দেখেছিলাম, তাতে আমার মনে হয়েছে যেন মানুষ মানে ওই কেন্দ্রে একটা মানে নির্ণায়ক শক্তি তৈরি করতে পারে, সিপিএম এবং বাম, কংগ্রেস এবং বাম শক্তিকে একটা নির্ণায়ক শক্তি, সেখানে মহুয়া হারতে পারে বা ওখানে রাজমাতাও হারতে পারে। ওই কেন্দ্রে আরেকটা ইম্পর্টেন্ট ইনপুট আছে, মানিক ভট্টাচার্য যিনি জেলে আছেন, ওনার বিধানসভা কেন্দ্র ওই কেন্দ্রের ভেতর আছে। ফলে এসব ব্যাপারে আসবে, নিশ্চয়ই আসবে, অনেক কিছুই আসবে। তার সাথে এটাও আসবে, ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী ব্রিটিশদের সহযোগিতায় কাজ করেছিল স্বাধীনতার বিরুদ্ধে। তৃণমূল ইতিহাস লিখুক, তৃণমূলের মতো ইতিহাস লিখে মাথায় রাখুন। এবং ইতিহাস ভূগোল এই লেখালেখি চলুক। আমি শুধু একটাই বলি যে গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করতে গেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে যদি এনআরসি না চালু হয় তাহলে সিএ চালু হলে তৃণমূলের আর কেউ না হোক উনি সমর্থন করবেন। মূল প্রশ্নটা হচ্ছে যে সিএ ধর্মের ভিত্তিতে, আমি আপনাকে বলিনি যে, আমি বললাম যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বলেছেন, নিঃশর্ত নাগরিকত্ব দিলে এবং এনআরসি না করলে আমি আমার কাছে সংবাদপত্রের ক্লিপিং আছে, আপনি চাইলে আপনাকে পাঠিয়ে দেবো। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে নিঃশর্ত উনি বলেছেন যে এনআরসি যদি চালু না হয় তাহলে সিএ তো ওনার আপত্তি নেই। আমার পয়েন্ট হচ্ছে এটাই, আমি বললাম যে এরকম আর্ধেক জলে গলা ডুবিয়ে হচ্ছে যে অসত্য কথা বলার তো দরকার হয় না। আসলে ভোটের জন্য মনে মনে কোথাও চাইছেন যে দরকার হলে সিএ টোপ মানুষকে আমরাও একটু দিয়ে দিই, পারছি না তাই। আমি বলছি কৃষ্ণনগর আমি আপনাকে বলবো যে আপনি এমন একটা কেন্দ্র দেখালেন, সম্ভবত আপনার আজকের একটা সাক্ষাৎকার সাদিরও দেখানো উচিত ছিল যে আমাদের বামফ্রন্টের প্রার্থী। আমি বলছি যে পশ্চিমবঙ্গের যে কটা লোকসভা ক্ষেত্রে অপ্রত্যাশিত ফল হবে বলে আমরা মনে করছি, তার মধ্যে একটা কৃষ্ণনগর। ওখানে মহুয়া মৈত্র বললেন না আমি এক, বাকিরা 2-3 কে হবে। আমি বলছি যে উনি এক হবেন না, অন্য কেউ এক হবেন না, 2 হবেন, এই প্রশ্ন পুরোটাই অমীমাংসিত আছে। কৃষ্ণনগরে যে ভোট হয়েছে, আজকে সারাদিন ভোট লুটের চেষ্টা বুথে বুথে তারা যেভাবে করেছেন, এবং মানুষ যে প্রতিরোধের মেজাজে ভোটটা দিয়েছে, এবং বিশেষত আমাদের ক্যান্ডিডেট সে যেভাবে ওখানে ভোটটা করিয়েছেন আজকের, আমি বলে এতে মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন। এবং আবার বলছি রিসার্জেন্স অফ লেফট,
আমি বলছি এটাই আপনি দেখতে পাবেন যে কৃষ্ণনগর এর একটা উদাহরণ হয়ে থাকে। তেহট্টকে বামেদের খুব মার মেরেছে, হ্যাঁ। মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের এই ছেলে। এই যে শঙ্কু, এই যে নির্ণায়ক শক্তি বলছেন দুজনেই, কংগ্রেস এবং বাম, 1 নম্বর। 2 হচ্ছে যে ওখানে যদি সাদি ভোট কাটেন, সাদি মাইনরিটি ভোট কাটলে তৃণমূলের কাটবেন, আর সাদি যদি লেফট এবং কংগ্রেসের ভোট কাটেন, যেটা অরিজিনাল লেফট কংগ্রেসের ভোট, তাহলে কিন্তু বিজেপির ভোট কাটবেন। এই জায়গায় আপনারা একটা গেল একটা প্রশ্ন। 2 হচ্ছে মতুয়াদেরকে আপনারা বোঝাতে পেরেছিলেন যে মতুয়ারাও তো কনফিউজ যে তাদের কি করতে হবে কি করতে হবে না? দেখুন, মতুয়ারা কনফিউজ নন, আমাদের একাধিক মতুয়া প্রার্থী আছেন। মতুয়াদের ব্যাপারে আমরা কনফিডেন্ট শুধু না, আমরা ওভার কনফিডেন্ট। কিন্তু আমি আপনাকে আপনার দ্বিতীয় প্রশ্নে বা প্রথম প্রশ্নে নির্দিষ্ট করে বলবো যে ওদের ক্যান্ডিডেটের ভূমিকা ওখানে অপরিসীম। কারণ আপনাকে মনে রাখতে হবে যে ক্যান্ডিডেট যথেষ্ট ভালো, এ নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের যে মাইনরিটির লড়াই কৃষ্ণনগরে আছে, সেটা ওভারলুক করলে চলবে না। রুকবানুর রহমানকে হারানোর জন্য জেবের বলে একজন ক্যান্ডিডেটকে মহুয়া মৈত্র প্রজেক্ট করে দিয়েছিলেন, 60,000 ভোট ডিফারেন্সেস ছিল, এবং সেই জেবেরকে আবার নিয়ে এসে উনি দলে যোগ করিয়েছেন। তাই যখনই আপনি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওনাকে করেছেন, তখন প্রথম ওনার মনে রুকবানুর রহমান এসেছে। ফলে এখানে অনেক কিছু হওয়া বাকি আছে। বুঝলাম। সুমন ভট্টাচার্য। দেখুন, আমি এটা বিশ্বাস করি যে পার্থদার মতোই যে লেফটের রিসার্জেন্স হতে পারে, কিন্তু এটা খুব দুঃখজনক, যতদিন সিপিএম ক্ষমতায় ছিল ততদিন কৃষ্ণনগরে 1952 সাল থেকে কোনোদিন কৃষ্ণনগরে সিপিএম কোনো মুসলিম প্রার্থীকে দাঁড় করায়নি। এখন তৃণমূলের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে হবে বলে তুমি সাদিকে দাঁড় করাবে আর মুসলিমরা এত বোকা হবে, এটা বোধহয় একটু সরল সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক যেমন যতদিন ডায়মন্ড হারবারে সিপিএম জিততো ততদিন অমল দত্ত জ্যোতিবাবুর আত্মীয় দাঁড়াতেন, যখন সিপিএম ধসে গেল তখন ফুয়াদ আলিমকে লড়তে পাঠানো হলো। সিপিএমকেও বুঝতে হবে যে মানুষ বোকা নয়। তাহলে না, আমি 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 আপনি যখন বলছেন আমি বলিনি। নাও কামিং ব্যাক টু মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র জিতুক আমার মনে হয় সবাই চায়। যারা টেম্পোতে বিশ্বাসী নয়, অন্য টেম্পো, তারা সবাই মহুয়া মৈত্র যেহেতু করে চায়। আমার রাহুল গান্ধীও চায়। তো মহুয়া মৈত্র জেতাটা আমার ধারণা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই জগন্নাথ সরকার, কামিং ব্যাক টু দ্য রানাঘাট সিট, জগন্নাথ সরকার কোনো গোষ্ঠী করেন না। দিলীপ ঘোষের সাথে তার সুখ্যাতি, তার সুসম্পর্ক নেই। শুভেন্দু অধিকারীর সাথে তার সুসম্পর্ক নেই। আমি যতদূর জানি সুকান্ত মজুমদার তার সুসম্পর্ক নেই। এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি ব্যবধানে জেতা সত্ত্বেও জগন্নাথ সরকারকে মন্ত্রী করা হয়নি। কিন্তু জগন্নাথ সরকার কিন্তু থ্রু আউট পারফর্ম করেছেন। এবং একটা অদ্ভুত আয়রনি আছে জগন্নাথ সরকার আর মুকুটমণি অধিকারী। 2019-এর লোকসভা নির্বাচনে প্রথমে মুকুটমণি প্রার্থী ছিলেন। মুকুটমণি এনওসি পাননি বলে জগন্নাথ সরকার ডামি হিসেবে দাঁড়ান এবং জেতেন। যখন 2021-এর বিধানসভা হলো তখন দুজনেই লড়লেন, কারণ দুজনেই ভেবেছিলেন যে সে সময় বিজেপি সরকার গঠন করবে। জগন্নাথ সরকারও জিতলেন, মুকুটমণিও জিতলেন। জগন্নাথ সরকার পরে রেজিগনেশন দেন, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীর পরিবারের থেকে একজন তৃণমূলের জেতে। সো হিয়ার কামস দ্য কোয়েশ্চেন, জগন্নাথ সরকার আর মুকুটমণির লড়াইতে কখনো যেন সবসময় জগন্নাথ সরকারের প্রতি ভাগ্য একটু সদয় থাকে। ইন অ্যাডিশন টু দ্যাট, আমি বলছি দুজনেই মতুয়া কমিউনিটি বিলং করে, এবং জগন্নাথ সরকারের থেকে মতুয়াদের মধ্যে মুকুটমণির অনেক বেশি ইনফিল্ট্রেশন আছে। আমার ওভারঅল নদিয়া যা মনে হচ্ছে, আমি যতটুকু ঘুরেছি বা দেখেছি, এক, রানাঘাটে জগন্নাথ সরকার অনেকটাই মানে অ্যাডভান্টেজ মানে জায়গায় সংগঠক, আরএসএস এর সঙ্গে যুক্ত। উনি মানে উনি অন্য কোনো কিছুর উপর বিশ্বাস করেন না, নিজের আরএসএস এর উপর দাঁড় করিয়ে ভোট। যেহেতু প্রায় 2 লক্ষ ভোট এবং 1 লক্ষ ভোটে 2021-এও এগিয়ে আছেন, কিছুটা হলেও অ্যাডভান্টেজ জগন্নাথ রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। কিন্তু কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়াকে লড়তে হচ্ছে অনেক কিছুর বিরুদ্ধে। অনেক কিছু বলতে আমি বলতে চাইছি, মহুয়ার জয় এমনিতে স্মুথ দেখালেও কতটা স্মুথ কতটা হবে তা নিয়ে আমার সন্দেহ আছে। একটা কারণে যে দলের যে অংশ সেটা কিন্তু যেহেতু মহুয়ার কানেক্ট একদম গ্রাসরুটে অত্যন্ত ভালো, মহুয়া থেকে গ্রাসরুট, তার ব্যবহার অত্যন্ত ভালো এবং সবাই পছন্দও করেন। কিন্তু মাঝখানে যে স্তরটা রয়েছে, অর্থাৎ নেতা যারা ভোট করান, সেই জায়গায় মহুয়ার সাথে সম্পর্ক অনেকের কিন্তু মসৃণ নয়, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে সোজা সাপটায় আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।